বিনীতা চিকেন এবং মটন খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। সে কমলবাবুর একমাত্র মেয়ে ছিল। তার একমাত্র মেয়ে হওয়ার এই সুবিধা ছিল যে বিনীতা যখন যা খেতে চায় তার বাবা মা তাকে তাই কিনে এনে দেয়। কখনো বিনীতা চিকেন দিয়ে বাসমতি চালের ভাত খায়, আবার কখনো সে গরম গরম মটন বিরিয়ানি খায়। এভাবে প্রত্যেকদিন চিকেন মটন খেতে খেতে তার বড়লোকি খাবার খাওয়া বদ অভ্যাসে পরিণত হয়ে যায়। তার উপর কমলবাবুর টাকা পয়সার কোনো অভাব নেই, ফলে ছোটবেলা থেকে বিনীতা বড়লোক হওয়ার গরমে খুবই অত্যত হয়ে ওঠে। কমলবাবু নিজের মেয়ের এরকম বিগড়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারে না। সেই কারণে সে তার মেয়ের সঙ্গে মধ্যবিত্ত পরিবারের ছেলে রাজার বিয়ে দিয়ে দেয়। বিনীতা কিছুতেই তার বাবার এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না। সে তার শাশুড়ি মা চন্দনা দেবী এবং একমাত্র ননদ সুস্মিতার সঙ্গে প্রতিনিয়ত খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া করে। একদিন, আমার বাবা আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। এরকম গরিব পরিবারে আমার বড়লোক বাবা কি করে যে আমার বিয়ে দিল। এরা একবেলা ভাত রান্না করলে পরের বেলা মুড়ি খেয়ে বেঁচে থাকে, কিন্তু আমি কিছুতেই এরকম পরিবারের সংসার করতেই পারবো না। এই বলে বিনীতা তার বাবাকে ফোন করে। হ্যাঁ বল মা, শ্বশুর বাড়িতে কেমন আছিস? তোর শাশুড়ি মা ননদের সাথে মানিয়ে গুছিয়ে সংসার করছিস তো? দেখ মা, এমন থাকবি যেন বড় মুখ করে আমি বলতে পারি তুই আমার মেয়ে, বুঝেছিস? আমি আমার শ্বশুর বাড়িতে একেবারে ভালো নেই বাবা। তুমি কেন ইচ্ছে করে আমার গলায় কলসি বেঁধে এরকম গঙ্গার জলে ভাসিয়ে দিলে বলো তো? আমি বাড়িতে প্রত্যেকদিন চিকেন মটন খেতাম বলে তোমার অনেক খরচা হয়ে যাচ্ছিল বলো, সেই কারণে তুমি আমাকে এরকম গরিব পরিবারে বিয়ে দিয়ে দিয়েছো। এরকম কথা বলতে নেই মা, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে একা হাতে মানুষ করেছি, সুতরাং আমি কি করে তোর খারাপ চাইতে পারি বলতো? আর প্রত্যেকদিন যে চিকেন মাটন খেলে জগৎ ভবনে যে সব শান্তি পাওয়া যায় তা কিন্তু নয়। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে তুই অনেক কিছু জীবনে শিখতে পারবি। আজকে তোকে এই কথাটা বলে রাখলাম, একদিন মিলিয়ে নিস। এই বলে কমলবাবু ফোন রেখে দেয়। কিন্তু বিনীতার মধ্যবিত্ত পরিবার থেকে শিক্ষা নিতে বই গেছে। সে তখনও শুধু প্রতিদিন চিকেন মটন খাওয়ার কথাই চিন্তা করতে থাকে। একদিন চন্দনা দেবী এবং তার মেয়ে সুস্মিতা বাড়ির সকলের জন্য আলু চানা এবং ডাল ভাত রান্না করছিল। এমন সময় সেখানে বিনীতা এসে বলে, প্রত্যেকদিন এরকম গরম গরম ডাল ভাত খেয়ে আমার পেটে মুসুর ডাল আর মটর ডালের গাছ উঠবে। আমি আজকে মটন কষা আর বাসমতি চালের ভাত খাবো, আর তার সাথে এখন গরম গরম চিকেন পকোড়া খাবো। বৌমা, তুমি আর খাবার খাওয়া নিয়ে ঝামেলা করো না। আজকে যা হয়েছে তাই কষ্ট করে একটু খেয়ে নাও। আমি আমার ছেলেকে বলেছি কালকে তোমার জন্য চিকেন কিনে নিয়ে এসে দেবে, তখন আমি তোমাকে ভালো করে চিকেনের ঝোল আর ভাত রান্না করে দেব, কেমন? ঠিক আছে, তাহলে আমি একদিন না খেয়েই থাকি, কিন্তু আমি এসব আলুর চোখা ডাল ভাত খাবো না মানে খাবোই না। আর আমি শুধু চিকেন খাবো না, তার সাথে আমি কিন্তু মটনও খাবো। সে কি, তুমি সারা বেলা এরকম না খেয়ে থাকবে? তুমি চিন্তা করো না বৌদি, দাদা কালকে চিকেন নিয়ে আসুক বা নাই নিয়ে আসুক, আজকে আমি কলেজ থেকে তোমার জন্য মটন কষা নিয়ে আসবো। সুস্মিতার কলেজ থেকে মটন কষা নিয়ে আসার কথা শুনে বিনীতা খুবই অবাক হয়। কলেজ থেকে মটন কষা নিয়ে আসবে মানে? তুমি কি কলেজের ক্যান্টিন চালাও নাকি? এরকম বড় মুখ করে বলছো যেন কলেজ থেকে ফ্রিতে তোমাকে মটন কষা দেবে। যত সব পাগলের প্রলাপ। আরে বৌদি, আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি তো, আর আজকে আমাদের কলেজে মটন কষা রান্না করা শেখাবে, তাই আমি আমার ভাগের মটন কষাটা তোমার জন্য নিয়ে আসবো। তারপর তুমি মনের শোকে মটন কষা খেও, ঠিক আছে? সুস্মিতার এমন কথা শুনে বিনীতা খুবই খুশি হয়, কারণ বিয়ের পর সে প্রথম শ্বশুর বাড়িতে বড় লোকেদের মতো মটন কষা খাবে। তাই সে ডাল ভাত এবং আলুর চোখা না খেয়ে সুস্মিতার কলেজ থেকে মটন কষা নিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। সুস্মিতা কলেজ থেকে বাড়ি ফিরে আসলে সে মটন কষা খাওয়ার জন্য ননদের উপর ঝাঁপ মারে, কিন্তু সুস্মিতার নিউট্রিশন ক্লাসে কোনো শিক্ষকই তাকে পেট ভরে খাওয়ার মতো মটন কষা দেয় না। তাই সুস্মিতা তার বৌদির জন্য কেবলমাত্র এক পিসই মটন নিয়ে আসে। টিফিন বাক্স খুলে এরকম এক পিস মটন দেখে বিনীতার রাগ একেবারে মাথায় চেপে যায়। তোমরা আমার সাথে মজা করছো বলো? আমি কি কুকুর নাকি যেরকম হাড় লাগানো মটনের পিস আমার জন্য নিয়ে এসেছো? তাও আবার একটা? এরকম মটন কষা আমি খাবো না। এই বলে বিনীতা টিফিন বক্স ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক সেই সময় রাজা অফিস থেকে বাড়ি ফিরে আসে। রাজা কিছুতেই তার বউয়ের এরকম রাগ মেনে নিতে পারে না। তুমি মটন কষা খাবে না ঠিক আছে, কিন্তু এরকম ভাবে টিফিন বাক্স ধরে মাটিতে ফেলে দিলে কেন? আমি জানি তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, আর বিয়ের আগে তুমি অনেক খাবার নষ্টও করেছো, কিন্তু আমরা দুবেলা খেটে খাওয়া মানুষ, তাই খাবারের মূল্য আমরা বুঝি। তুমি এরকম ভাবে খাবার নষ্ট করতে পারো না।
আমি প্রত্যেকদিন এভাবেই খাবার নষ্ট করব। তোমরা যা করার করে নাও। তুমি কেমন স্বামী গো? বউ প্রত্যেকদিন চিকেন মটন খেতে চাইছে আর তুমি সেটা খাওয়াতে পারছো না। আমি আমার বাপের বাড়িতেই ভালো ছিলাম। এই বলে বিনিতা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। নিজের বউয়ের চোখে এরকম জল দেখে রাজার ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে নিজেকে খুবই ছোট বলে মনে করে। পরের দিন রাজা শপিং মলে বেশিক্ষণ কাজ করে এক্সট্রা 1000 টাকা রোজগার করে নিয়ে আসে। রাজা যখন সেই 1000 টাকা নিয়ে বাড়িতে ফিরে আসছিল তখনই তার চিকেন এবং মটনের দোকানের দিকে চোখ পড়ে। আজকে আমার বড়লোক বউয়ের জন্য চিকেন আর মটন কিনে নিয়ে যাই, তাহলে ওর রাগ অনেক কমে যাবে। বেচারি বিনিতা, ওর কোনো দোষ নেই। কমল স্যার ধরে বেঁধে ওর সাথে আমাকে বিয়ে দিয়েছে, ফলে মেয়েটার কপালই খারাপ। রাজা তার বউয়ের জন্য 1 কিলো চিকেন এবং 1 কিলো মটন কিনে বাড়িতে ফেরে। মাংসের এরকম কাঁচা গন্ধ পেয়ে বিনিতা ঘর থেকে দৌড়ে বাইরে চলে আসে। সে তার স্বামীর হাতে চিকেন এবং মটনের প্যাকেট দেখে খুবই খুশি হয়। তার শাশুড়ি মা এবং ননদ তাকে খুশি করার জন্য নিজেরাই ভালো করে চিকেন কষা এবং মটন কষা রান্না করা শুরু করে। এরকম কষা মাংসের গন্ধ পেয়ে বিনিতার খিদের পরিমাণ আরো বেশি বৃদ্ধি পায়। বড়লোকের মেয়ে গরিব শ্বশুর বাড়িতে এতদিন চিকেন এবং মটনের স্বাদ পায়নি, তাই সে আজকে একেবারে পেট ভরে চিকেন এবং মটন খাবে বলে ঠিক করে। আর সে পেট ভরে খাবার খাওয়ার জন্যই তাড়াতাড়ি করে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। বৌদি, আজকে আমি আর মা তোমার জন্য ভালো করে ঝাল ঝাল কষা কষা চিকেন আর মটন রান্না করেছি। কালকেই আমি নিউট্রিশন ক্লাসে মটন রান্না করে শিখে এসেছি, তাই আমি আজকে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। সবাইকে মানে? তোমরা আবার এই চিকেন কষা আর মটন কষা থেকে ভাগ নেবে নাকি? আমার জন্য রান্না করেছো সে ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে চিকেন আর মটন থেকে তো ভাগ দিতে পারবো না। এই চিকেন কষা আর মটন কষা কেবলমাত্র আমি খাবো। বিনিতার এরকম একা চিকেন এবং মটন খাওয়ার কথা শুনে সকলেরই খুবই খারাপ লাগে, কারণ তারা সকলেই ভাগ করে খাবার খেতে পছন্দ করত। তুমি একা একাই চিকেন মটন কষা খেতে পারবে না। তোমার এরকম একলা ছেড়ে মনোভাব কেন গো বিনিতা? আজ পর্যন্ত ভালো খাবার হোক কিংবা মন্দ খাবার হোক, আমরা সবাই ভাগ বটোয়ারা করে খেয়ে এসেছি, তাই আজকে তুমি কোনো খাবার একা খেতে পারবে না। আমি সবসময় আমার বাপের বাড়িতে এরকম একা একাই চিকেন আর মটন কষা খেয়ে খেয়ে বড় হয়েছি, আর আমার কাজের মাসিরা আমাকে রান্না করে খাইয়েছে। সুতরাং তোমার মা আর বোন আমার কাজের মাসি, ওদের রান্না করা হয়ে গেছে, ব্যাস ওদের কাজ শেষ। এই বলে বিনিতা একা একাই চিকেন কষা এবং মটন কষা খেয়ে নেয়। নিজের শাশুড়ি মা এবং ননদ তো দূরের কথা, সে নিজের স্বামীকে পর্যন্ত চিকেন এবং মটনের একটা টুকরোও দেয় না। বিনিতার এরকম স্বার্থপরতা দেখে কারোরই কিছু আর বলার থাকে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। বিনিতা প্রত্যেকদিন তার স্বামীকে এভাবেই চিকেন এবং মটন খাওয়ার জন্য অতিষ্ঠ করে তোলে। রাজা যখনই নিজের বউকে চিকেন এবং মটন কষা খাওয়াতে পারে না, তখনই বিনিতা সকলের উপর বধূ নির্যাতনের কেস চাপিয়ে দেওয়ার ভয় দেখায়। তোমাদের পাড়া প্রতিবেশীরা একে অপরের হাড়ির খবর নেওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকে। তুমি যদি আমাকে চিকেন আর মটন না খাওয়াও, তাহলে কিন্তু আমি সকলের সামনে গিয়ে বলবো যে তোমরা আমাকে না খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছো, আর তখন তোমাদের সম্মানটা থাকবে তো? আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করছি, কারণ তোমার মতো মেয়ের সাথে কিছুতেই সংসার করা যায় না। এই বলে রাজা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রাজা সঙ্গে সঙ্গে তার শ্বশুর মশাইকে ফোন করে বলে, স্যার, আমি জানি আপনি আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছেন, আর শর্ত অনুযায়ী আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়ের পর আমি আপনার মেয়ের চিকেন আর মটন খাওয়ার খরচা বহন করতে পারছি না। দয়া করে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। বাবা, তুমি এরকম ভাবে আমার মেয়ের উপর রাগ করো না। আমি ওকে ফোন করে বুঝিয়ে যা বলার বলে দেবো, কিন্তু দয়া করে ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিও না। একবার যদি ও বাপের বাড়িতে ফিরে আসে, তাহলে আমি আর কোনোদিন ওকে শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো না। আপনার মেয়েকে শোধরাতে গিয়ে আমার সংসারে টান পড়ে যাচ্ছে স্যার। ও প্রতিনিয়ত চিকেন মটন খেতে না পেয়ে আমার মা আর বোনকে ব্ল্যাকমেল করছে। আমি কিন্তু বেশি দিন এরকম ব্যবহার মেনে নেব না। তুমি আমার একমাত্র ভরসা রাজা, তাই দয়া করে আর কিছুদিন সহ্য করে নাও। ও ঠিক তোমাদের সাথে তোমাদের খাওয়া দাওয়ার ধরনের সাথে মানিয়ে নেবে। এই কথা শুনে রাজা ফোন কেটে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বিনিতা তাদের সব কথা শুনে ফেলে। আর তখনই বিনিতার স্বার্থপর মনোভাব একেবারে জেগে ওঠে। বিয়ের আগে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের রুগ্ন মায়ের চিকিৎসা করা হয়েছে, আর আমাকে এখন চিকেন মটন খাওয়াতে তোমার এত অসুবিধা? এবার আমি চিকেন মটন খাওয়ার পরিমাণ আরো বেশি বেশি করে বাড়িয়ে দেব, যাতে আমি ওই চিকিৎসার টাকা চিকেন আর মটনকে একেবারে আদায় করে নিতে পারি। এভাবেই বিনিতা তার স্বামীর উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং বাজার থেকে বেশি বেশি করে চিকেন এবং মটন কিনে আনতে বলে। শেষ পর্যন্ত রাজা ধার করে হলেও চিকেন এবং মটন কিনতে বাধ্য হয়। বিনিতা চিৎকার করে তার শাশুড়ি মা এবং ননদকে ডেকে বলে, আজকে আমি আমার প্রিয় বান্ধবী রিয়াকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি,
আমি বলেছি সুস্মিতা খুব ভালো চিকেন আর মটন কষা রান্না করে, তাই ও আমার ননদের হাতে চিকেন মটন কষা খেতে চেয়েছে। কিন্তু বৌদি, আজকে তো আমার কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমাকে এক্ষুনি কলেজে যেতে হবে। মা তোমার বান্ধবীকে চিকেন আর মটন কষা রান্না করে খাওয়াবে, ঠিক আছে? এই যে তুমি যেই কলেজে নিউট্রিশন পড়তে যাও, আমার বান্ধবী সেই কলেজের নিউট্রিশন বোর্ডের মেম্বার। তুমি একবার ভেবে দেখো, যদি তুমি আমার বান্ধবীকে মটন কষা খাইয়ে আর চিকেন কষা খাইয়ে ইমপ্রেস করতে পারো, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হতে পারে। বিনীতার কথা শুনে সুস্মিতা বিষয়টা ভেবে দেখে, কারণ সে যদি রিয়াকে একবার চিকেন এবং মটন খাইয়ে খুশি করতে পারে, তাহলে তার পরীক্ষার ফলাফলও ভালো হতে পারে। এই ভেবে সে তার বৌদির কথাতে রাজি হয়ে যায়। সুস্মিতা ভালো করে নিজের হাতে মটন কষা এবং গরম গরম চিকেন পকোড়া রান্না করে, কিন্তু বিনীতার প্ল্যান ছিল অন্য রকমের। সে আগে থেকে রিয়াকে ফোন করে শিখিয়ে দেয় যে সুস্মিতা যত ভালোই চিকেন এবং মটন রান্না করুক না কেন, কিংবা তার শাশুড়ি মা রিয়ার সাথে যতই ভালো ব্যবহার করুক না কেন, রিয়া যেন তাদেরকে অনেক অনেক অপমান করে। রিয়াও তার বন্ধুর কথা মতো রাজি হয়ে যায়, আর সন্ধ্যা হতে না হতেই রিয়া তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে আসে। সে কি, তোর রাজাদার সাথে বিয়ে হয়েছে? আমি তোর বিয়ের সময় আসিনি বলে তোর শ্বশুর বাড়ির লোকজনকে আমি দেখতেও পাইনি। আমি যদি আগে জানতাম। সে কি, তুই আবার এই গরিব ভিখারিদেরকেও চিনিস? আর তুই এদেরকে এত সম্মান দিয়ে কথা বলছিস কেন? একবেলা চিকেন আর মটন কিনতে গিয়ে এদের পকেট একেবারে ঢিলা হয়ে যায়, তাই এরা এতটা সম্মান কিন্তু ডিজার্ভ করে না। তোর এত বড় সাহস, তুই ওদেরকে অপমান করছিস? আর তুই কিরকম বৌমা যে এরকম গরিব পরিবারের কাছ থেকে প্রত্যেকদিন চিকেন আর মটন খাওয়ার ডিমান্ড করিস? তার উপর আমাকে শিখিয়ে দিয়েছিস যে আমি যেন এদেরকে এসে অপমান করি? আমি কোনোদিনও এই কাজটা করতে পারবো না, কারণ কলেজ লাইফ থেকে আমি বারবার রাজাদাকে পছন্দ করে এসেছি। কিন্তু রাজাদা নিজের মাকে সুস্থ করে তুলবে বলে সামান্য টাকার জন্য অন্য বড়লোকের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু আমি জানতাম না সেই মেয়েটা আসলে তুই। ছাড়ো এসব কথা, তুমি এসেছো তাই তোমায় আপ্যায়ন করে খাবার খাওয়ানোর কর্তব্য আমাদের। এই বলে রাজা এবং তার পরিবার অনেক যত্ন করে রিয়াকে চিকেন আর মটন খাওয়ায়। এই দেখে বিনীতার মনে মনে খুবই হিংসা হয়। যতই সে রাজাকে কথা শোনাক না কেন, কিংবা চিকেন আর মটন খাওয়ার জন্য বায়না করুক না কেন, রাজা তার স্বামী ছিল, তাই অন্য মেয়ের প্রতি নিজের স্বামীর এরকম ভালো ব্যবহার বিনীতা কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে তাড়াতাড়ি রিয়াকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। আজকে যখন তোমরা রিয়াকে ভালোবেসে চিকেন আর মটন খাওয়াচ্ছিলে, তখন আমার অনেক হিংসা হচ্ছিল। সেই সময় আমি বুঝতে পেরেছি যে চিকেন মটন ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না। ছোটবেলা থেকে আমার মা ছিল না বলে বাবা সবসময় আমার সব অন্যায় আবদার রেখে এসেছে, সেই কারণে আমিও তোমাদের কাছে এরকম চিকেন মটন খাওয়ার আবদার করতাম। কিন্তু আজকের পর থেকে আমি তোমাদের সঙ্গে সাধারণ খাওয়া দাওয়া করেই সংসার করব, আমি কথা দিচ্ছি। এই কথা শুনে সকলে খুবই খুশি হয়। বিনীতা সেদিনের পর থেকে আর কখনো চিকেন মটন খাওয়ার জন্য আবদার করে না। তারা সাধারণ খাবার খেয়ে সুখে শান্তিতে বসবাস করে। ফাল্গুনী তার বাবা মোহনবাবু, বড় দাদা বিপ্লব, বড় বৌদি মনিকা এবং এক ভাই সৌরভের সঙ্গে বাস করত। ফাল্গুনীর বাবা মোহনবাবু খুবই ধনী ব্যক্তি ছিল। তাদের অগাধ টাকা পয়সা সম্পত্তি সবই ছিল। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ফাল্গুনী নিজের বাড়িতেই বড্ড অসহায়তা অনুভব করত, কারণ তার মা মারা যাওয়ার পর থেকে ফাল্গুনী বড্ড একা হয়ে পড়েছিল। তার বাবা এবং দাদারা ব্যবসার কাজেই ব্যস্ত থাকত, আর তার বৌদি সবসময় নিজেকে নিয়ে এবং নিজের রূপচর্চা নিয়েই পড়ে থাকত। তাই ফাল্গুনীর দিকে সেরকম ভাবে কেউই খেয়াল করত না। সেই জন্য ফাল্গুনী একা একাই বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। ওই শহরেরই এক শান্ত নিরিবিলি জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যময় এক রেস্টুরেন্ট ছিল। ফাল্গুনী প্রায় প্রত্যেক দিনই ওই রেস্টুরেন্টে কফি খেতে যেত, আর ওই রেস্টুরেন্টেরই নিখিল নামে এক ওয়েটারকে ফাল্গুনী পছন্দ করে ফেলে। কিন্তু ফাল্গুনী, তুমি তো জানো আমি এই রেস্টুরেন্টের একজন সামান্য ওয়েটার, আর তোমার বাবাই শহরের ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে পড়ে। তুমি কি আমার গরিব বাড়িতে গিয়ে থাকতে পারবে? আমি তো তোমার চাহিদা মেটাতেই পারবো না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে থাকতে পারবো। আমার টাকা পয়সা চাই না, আমি শুধু ভালোবাসা চাই নিখিল। আমি একটা পরিবার চাই। ফাল্গুনী তার বাবা এবং পরিবারের কাউকে কিছু না জানিয়েই নিখিলকে বিয়ে করে এবং নিখিলের সঙ্গে তার বাড়িতে চলে যায়। নিখিলের পরিবারে তার বাবা মা এবং এক বোন ছিল। ফাল্গুনী তাদের বাড়িতে যেতেই তাদের ঘর একেবারে আলোকিত হয়ে ওঠে। ফাল্গুনী তার শ্বশুর বাড়ির সকলের কাছ থেকেই খুবই ভালোবাসা পায়,
কিন্তু ফাল্গুনির বাবা কিছুতেই ফাল্গুনির এরকম সিদ্ধান্তে খুশি হতে পারে না। জানি না আমার মেয়েটা এরকম কাজ কিভাবে করলো, একবারও আমাদের কথা ভাবলো না। আর বিয়ে করেছো তো করেছো এরকম একটা গরিব বাড়িতে। এই বাড়ির দরজা ফাল্গুনির জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে, আর কখনো এই বাড়িতে আসতে পারবে না। বাবা তুমি এরকম বলো না, দিদি নিশ্চয়ই নিজের জন্য ভালো কাউকে বেছে নিয়েছে, কারণ কোনটা ভালো আর কোনটা খারাপ দিদি তো খুব ভালো করেই বোঝে। আশা করছি শ্বশুর বাড়িতে দিদি ভালোই থাকবে। অন্যদিকে ফাল্গুনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করায় ফাল্গুনির বড় দাদা বিপ্লব এবং বৌদি মনিকা খুবই খুশি হয়। ভালো হয়েছে, বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। বাবা বলেই দিয়েছে ফাল্গুনিকে এই বাড়িতে আর জীবনে উঠতে দেবে না। এবার তাহলে বাবার সমস্ত সম্পত্তি তুমি আর তোমার ভাই দুজনে পাবে, ওই ফাল্গুনি কিচ্ছু পাবে না। হ্যাঁ মনিকা, তুমি একদম ঠিক বলেছো। তা না হলে বাবা তো নিজের মেয়েকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করতো। ফাল্গুনি এমন কাজ না করলে বাবা তো বোধহয় বাবার অর্ধেক সম্পত্তি ওর নামেই লিখে দিত। এভাবে দেখতে দেখতে 3 বছর কেটে যায়। ফাল্গুনি তার শ্বশুর বাড়িতে খুবই হাসি খুশি দিন কাটাচ্ছিল। কিন্তু এতদিন হয়ে যাওয়ায় মোহনবাবুর নিজের মেয়ের কথা খুবই মনে পড়ে। সে তার মেয়েকে ফোন করে বাড়িতে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকে। সেই কারণে ফাল্গুনি পরের দিনই তার স্বামীকে নিয়ে নিজের বাড়িতে যায়। মোহনবাবু তার মেয়ে এবং জামাইকে নিজের বাড়িতে দেখে খুবই খুশি হয়। কিন্তু ফাল্গুনির বৌদি এবং বড় দাদা কিছুতেই খুশি হতে পারে না। এই ফাল্গুনি আবার বাড়িতে ফিরে এসেছে। আমি তো ভেবেছিলাম ফাল্গুনি হয়তো আর কখনোই ফিরে আসবে না। একবার বাপের বাড়িতে এসেছে মানে এবার বারবার আসা যাওয়া চলতেই থাকবে, আর সবকিছু ঠিক হয়ে যাবে। তখন বাবা নিজের সম্পত্তি 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করবে। আমি এটা চাই না, আমি এটা হতে দেব না বিপ্লব। অন্যদিকে ফাল্গুনি তার নিজের ঘরে গিয়ে দেখে সেই ঘরের অবস্থাটা খুবই খারাপ। ওই বাড়িতে ফাল্গুনির ঘরটাই সবচেয়ে ভালো এবং সুন্দর ছিল, কিন্তু এখন ফাল্গুনি নিজের রুমকেই চিনতে পারছিল না। চারিদিকে নোংরা ময়লা ভর্তি ছিল, আর সেই সাথে ফাল্গুনির কোনো জিনিসও সেখানে ছিল না। দামি দামি জামা কাপড়, জুতা, মেকআপের প্রোডাক্ট কোনো কিছুই সেখানে ছিল না। সবকিছুই তার বৌদি হাতিয়ে নিয়েছিল। নিজের রুমের এরকম অবস্থা দেখে ফাল্গুনি তার বৌদিকে বলে, বৌদি আমার রুমের এরকম অবস্থা কি করে হলো? ইস, আমি যখন থাকতাম আমার রুমটা কি সুন্দর গুছিয়ে রাখতাম। এই রুমটার যা অবস্থা, এখানে তো থাকাই মুশকিল। বিয়ের আগের কথা আর বলো না, কারণ মেয়েদের জীবনে বিয়ের আগে আর বিয়ের পরে অনেক পরিবর্তন ঘটে। শোনো, তোমাকে যে এই ঘরেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের বাড়িতে যে আরো অনেকগুলো রুম আছে সেটা কি তুমি ভুলে গেছো? এটা তোমার শ্বশুর বাড়ি নয় যে একটা ঘরের মধ্যেই সবাইকে একসঙ্গে থাকতে হবে। তোমরা অন্য রুমে গিয়ে থেকে যাও। ঠিক আছে বৌদি, আমরা অন্য রুমে থেকে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর অসুবিধা হওয়াটা তো কোনো কথা নয়, তবে অসুবিধা হলেও একটু মানিয়ে গুছিয়ে নাও। এখন তো তুমি এই বাড়ির অতিথি, তুমি তো আর পার্মানেন্টলি এখানে থাকতে আসোনি। 2 দিন থেকে তো তোমাকে সেই তোমার গরিব বাড়িতেই ফিরে যেতে হবে। তাই আমি বলবো বেশি বিলাসিতায় না থেকে একটু কষ্ট করেই থাকো, না হলে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে আর মন লাগবে না। ফাল্গুনি খুব ভালো মতোই বুঝতে পারে যে তার বৌদি তাকে অপমান করার চেষ্টা করছে, তবুও সে কোনো কথা না বলে নিখিলকে নিয়ে অন্য রুমে থাকতে চলে যায়। মনিকা রাগে রাগে তাদের জন্য খাবারের আয়োজন করে। সেদিন দুপুরবেলা মোহনবাবু এবং তার 2 ছেলে লাঞ্চ করার জন্য বাড়িতে আসতে পারে না। তাই মনিকা নিজের ননদ এবং তার স্বামীকে অপমান করার জন্য আবার একটা ভালো সুযোগ পেয়ে যায়। নাও নাও, তোমরা দাঁড়িয়ে আছো কেন? খেতে বসে পড়ো। ফাল্গুনি, আশা করছি টেবিলে বসে খেতে তোমার কোনো অসুবিধা হবে না, নাকি তোমরা মেঝেতে বসে খাবে? আমি কি আসন পেতে দেব? না না বৌদি, কোনো অসুবিধা হবে না, আমরা টেবিলে বসেই খেয়ে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো তাহলে। আসলে বিয়ের আগে তুমি টেবিলে বসে খেতে সেটা তো ঠিকই আছে, কিন্তু তোমার শ্বশুর বাড়িতে নিশ্চয়ই তোমরা ডাইনিং টেবিলে বসে খাও না। সেই জন্য এত বছরে হয়তো তোমার অভ্যাসটাও পাল্টে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা ছাড়ো, নাও নাও, খাওয়া শুরু করো। হ্যাঁ বৌদি, তুমিও আমাদের সঙ্গে বসে পড়ো না, আজকে তো বাবা আর দাদারা খাবার খেতে আসবে না। আমার তো খাওয়া হয়ে গেছে, আমার বড্ড খিদে পেয়েছিল। আর তুমি তো জানোই খিদে পেলে আমি কারোর কথা চিন্তা করি না, আগে নিজেই খেয়ে নিই। নিখিল, বড়লোক শ্বশুর বাড়িতে এসেছো, কিন্তু এর আগে নিশ্চয়ই তুমি কোনো বড়লোক বাড়িতে গিয়ে খাওয়ার সুযোগ পাওনি। যাক, তোমার ভাগ্য কিন্তু খুবই ভালো। নাও নাও, পেট ভরে খেয়ে নাও। আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আমি থাকলে হয়তো লজ্জা পেয়ে তোমরা খেতে পারবে না। এই বলে মনিকা সেখান থেকে চলে যায়। তুমি বৌদির কথায় কিছু মনে করো না নিখিল, বৌদি একটু এরকমই। আমার বিয়ের আগেও বৌদি এরকমই ছিল। ভেবেছিলাম বৌদি এতদিনে পাল্টে যাবে, কিন্তু বৌদি তো একই রকমই থেকে গেছে। আমি শুধু এখানে তোমার জন্য এসেছি ফাল্গুনি। 3 বছর তুমি তোমার পরিবারকে ভুলে আমার পরিবারকে আপন করে আমাদের সঙ্গে ছিলে। তুমি যাতে তোমার বাপের বাড়িতে এসে কটা দিন শান্তিতে থাকতে পারো, সেই জন্যই তোমার সঙ্গে আসা।
কারণ আমি জানতাম আমি না এলে তুমি এখানে কখনোই আসতে না। ঠিক আছে, এবার খেয়ে নাও। এরকম ভাবে সেই দিনটা কোনো রকমই কাটে। পরের দিন সকালবেলা মনিকা হাতে একটা বাজার করা ব্যাগ নিয়ে এসে বলে, নিখিল তুমি একটু বাজার করে আনবে প্লিজ। আসলে বাড়িতে বাজার করার মতো কেউ নেই। আমি শুনেছি গরিবরা খুব ভালো বাজার করতে পারে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছুতেই দাম দর করে। তোমাকে কিন্তু আবার আজকে দাম দর করতে হবে না। আমি তোমাকে অনেক বেশি করেই টাকা দিচ্ছি। তুমি শুধু বাজার থেকে ভালো ফ্রেশ সবজি কিনে নিয়ে আসবে, ওকে? বৌদি, নিখিল তো এখানকার কোনো কিছুই চেনে না। আর তাছাড়া নিখিল কখনো বাজারও করেনি। আমার শ্বশুর মশাই নিজেই বাজার করে। অসুবিধা নেই, আমি আর নিখিল দুজনে বরং বাজার থেকে ঘুরে আসি। চলো নিখিল। 1 মিনিট দাঁড়াও। নিখিল, তুমি তো পুরানো জামা প্যান্ট পরে আছো। তোমার জামা প্যান্ট দেখে মনে হচ্ছে তুমি কারোর কাছ থেকে চেয়ে এই জামা প্যান্ট পরে শ্বশুর বাড়িতে এসেছো। ইস, এত বড় লোক শ্বশুর বাড়িতে কেউ এরকম জামা প্যান্ট নিয়ে আসে? কেন বৌদি, নিখিলের জামা প্যান্ট তো ঠিকই আছে। হ্যাঁ মানছি একটু পুরানো হয়ে গেছে, কিন্তু দেখে তো খারাপ বলে মনে হচ্ছে না। তোমার তো এখন খারাপ বলে মনে হবে না ফাল্গুনি। তুমি তো এখন গরিব বাড়ির বউ। যারা একদমই কিছু পায় না তাদের চোখে এগুলো ভালো মনে হয়। ঠিক আছে, এখন তো কিছু করার নেই। তবে তোমরা যখন বাড়ি যাবে আমি তোমাদেরকে অনেক পুরনো জামা কাপড় দিয়ে দেব। বিপ্লবের অনেক জামা প্যান্ট আছে যেগুলো বিপ্লব একদমই পরতে চায় না। ওগুলো পুরানো হলেও নিখিলের এই জামা প্যান্টের তুলনায় কিন্তু অনেক ভালোই হবে। ফাল্গুনির বৌদির মুখে এমন কথা শুনে নিখিলের প্রচন্ড রাগ হয়, কিন্তু তবুও নিখিল শুধুমাত্র ফাল্গুনির কথা চিন্তা করে কোনো কথা বলে না। ধন্যবাদ বৌদি, তুমি আমাদের জন্য এতটা ভেবেছো। তবে নিখিলের কোনো জামা প্যান্টের প্রয়োজন নেই। আমাদের যা আছে, যতটুকু আছে আমরা সেটা নিয়েই খুশি। চলো নিখিল। এই বলে ফাল্গুনি এবং নিখিল বাজার করতে বেরিয়ে পড়ে। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন ফাল্গুনি নিখিল এবং তার ছোট ভাইয়ের সঙ্গে বসে গল্প করছিল। ঠিক এমন সময় সেখানে মনিকা চলে আসে। কি গো, এখানে ভাই বোন মিলে গল্প করলে হবে? বেশ তো কয়েকদিন হয়ে গেল বাপের বাড়িতে এসেছো। এবার তো একটু বাড়ির কাজকর্ম করতে হবে। বিয়ের আগে বাড়ির কোনো কাজকর্ম করতে না ঠিক আছে, কিন্তু বিয়ের পরেও তো এরকম করলে চলবে না। কেন বৌদি, বিয়ের পরে নিজের বাপের বাড়িতে এসে সেই মেয়েকে কাজ করতে হবে এরকম নিয়ম কে তৈরি করলো? দিদি তো কয়েকদিনের জন্য এখানে ঘুরতে এসেছে, আর দিদিকে তুমি কাজ করতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আমিও তো এই বাড়ির চাকর নই যে সকাল থেকে রাত পর্যন্ত শুধু গাধার মতো খেটেই যাবো। আর তাছাড়া আমি তো শুধু ফাল্গুনিকে বাসনগুলো মেজে দিতে বলছি। আজকে কাজের বউটা আসেনি। ফাল্গুনি যেহেতু গরিব বাড়িতে বিয়ে হয়েছে, সেই হিসাবে ফাল্গুনিকে নিজের শ্বশুর বাড়িতে এসব কাজ করতেই হয়। কি ফাল্গুনি, করতে হয় তো? হ্যাঁ বৌদি, ঘরের কাজ তো বাড়ির বউদেরকে করতেই হবে। তাছাড়া এগুলো আমার কাজ বলে মনে হয় না। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। তবে আমার শাশুড়ি মা আমাকে সবসময় কাজবাজ করতে দেয় না। আমি জোর করেই শাশুড়ি মাকে সাহায্য করি। ঠিক আছে, এখানে তোমার গরিব শ্বশুর বাড়ির গল্প শুনিয়ে কোনো লাভ নেই। তুমি এখন তাড়াতাড়ি বাসনগুলো মেজে দাও। বৌদি, তুমি কিন্তু এটা ঠিক করছো না বলে দিলাম। দিদি, তোকে বাসন মাজতে হবে না, তুই এখানে বস, দরকার হলে আমি বাসন মেজে দেবো। বাবা, নিজের দিদির প্রতি দরদ একেবারে উতলে উঠছে। তোমার দিদি এখানে এসে বড্ড ন্যাকামি করছে। ওই গরিব শ্বশুর বাড়িতে তোমার দিদিকে আরো যে কত কাজ করতে হয় তার তো কোনো ঠিক নেই। তুমি কি এবার তোমার দিদির শ্বশুর বাড়িতে গিয়েও তোমার দিদির হয়ে কাজ করে দিয়ে আসবে? বৌদি, তুমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না এভাবে। আর ভাই, সামান্য বাসন মাজা নিয়ে তুই এত বেশি রিয়াক্ট করছিস কেন? তুই নিখিলের সঙ্গে বসে গল্প কর, আমি আসছি। নিজের বৌদির এরকম আচার ব্যবহার দেখে সৌরভীর একটুও পছন্দ হয় না। সে মনে মনে তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। পরের দিনে মনিকা ফাল্গুনি এবং তার বরকে বাড়ি থেকে বিদায় করার জন্য এক বড়সড় রকমের ফোন দিয়ে এঁটে ফেলে। মনিকা তার শ্বশুর মশাইয়ের লকার থেকে সমস্ত ক্যাশ টাকা এবং সোনার তৈরি বিস্কুট চুরি করে ফাল্গুনির ব্যাগের মধ্যে রেখে দেয়। অফিস থেকে বাড়িতে এসে মোহনবাবু তার লকার খোলা দেখে অবাক হয়ে যায়। এই নিয়ে বাড়িতে এক হলুস্থুলু কাণ্ড বেঁধে যায়। মোহনবাবু পুলিশে খবর দেবে এমন সময় মনিকা বলে, পুলিশে খবর দেওয়ার তো কোনো দরকার নেই বাবা, কারণ চোর তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। এই দেখুন, আপনার সমস্ত ক্যাশ টাকা, সোনার বিস্কুট ফাল্গুনির ব্যাগের মধ্যে আছে। আপনি যখন বললেন না আপনার সোনার বিস্কুট টাকা পয়সা চুরি হয়েছে, তখন আমি বুঝতে পেরেছিলাম এটা ফাল্গুনির কাণ্ড। নিশ্চয়ই গরিব শ্বশুর বাড়িতে টাকার প্রয়োজন পড়েছে, সেই জন্য বড়লোক বাপের বাড়িতে এসেছে টাকা পয়সা চুরি করতে। কি বলছো কি বৌদি? বাবা, তোমার মনে হয় তোমার মেয়ে এটা কখনো করতে পারে? আর তাছাড়া আমি এই বাড়িতে নিজে থেকে আসিনি। বাবা আমাকে অনেকবার করে অনুরোধ করেছিল বলেই আমি এসেছি।
যখন থেকে আমি এখানে এসেছি বৌদি আমাকে আর আমার স্বামীকে শুধু অপমান করেই যাচ্ছে, কিন্তু এগুলো আমি আর মেনে নিতে পারবো না। তুমি যদি এই কাজটা না করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার বর এই কাজটা করেছে। আসলে গরিবদেরই তো টাকার দরকার পড়ে, যাদের কাছে টাকা পয়সা আছে তাদের তো আর দরকার পড়বে না যে তাদেরকে টাকা পয়সা চুরি করতে হবে। তখনই সেখানে সৌরভ চলে আসে। চুপ করো বৌদি, তুমি আর মিথ্যা কথা বলতে পারবে না। বাবা এই দেখো আমার ফোনে এই ভিডিওটা দেখে তুমি সব বুঝতে পারবে আসলে তো চিকে। কালকে যখন তুমি দিদির সঙ্গে জামাই বউর সঙ্গে খারাপ ব্যবহার করছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম তোমার মতলব ভালো নয়, তাই আমি তোমার উপর নজর রাখা শুরু করেছিলাম। আর আজকে সকালে দেখলাম তুমি বাবার লকেট থেকে টাকা পয়সা সোনার বিস্কুট চুরি করেছো, আর আমি সবটাই রেকর্ডিং করে নিয়েছিলাম। আসল সত্য সকলের সামনে আসায় মনিকা সকলের সামনে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আসলে আমি ফাল্গুনি আর ওর বরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করেছি। ফাল্গুনি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে কাজটা করেছো সেটার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে তোমরা এরকম করেছো, আর আমি যদি না থাকি তখন তাহলে তোমরা কি করবে? তাই এখনই আমি এই বাড়িটা আমার মেয়ের নামে করে দেবো, যাতে আমার মেয়ে যখন ইচ্ছে নিজের বাবার বাড়িতে আসতে পারে। না বাবা, আমি কিচ্ছু চাই না। আমি আমার গরিব শ্বশুর বাড়িতে খুব ভালো আছি। ওখানে কারোর মধ্যে হিংসা নেই, লালসা নেই, কিচ্ছু নেই, শুধু ভালোবাসা আর শান্তি আছে, আর আমি ওখানেই খুব সুখে আছি। বাবা ভাই, তোমাদের যদি কখনো আমার সঙ্গে দেখা করার ইচ্ছা করে তাহলে আমার গরিব শ্বশুর বাড়িতেই তোমাদেরকে আসতে হবে, আমি আর কখনোই এখানে আসবো না। এই বলে ফাল্গুনি নিখিলকে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়, আর এদিকে মনিকা নিজের ভুলের জন্য শুধুই আফসোস করতে থাকে।